ইয়াবার বিনিময়ে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গা গ্রুপগুলো। ঢাকা ও চট্টগ্রাম সহ অনেক জেলায় নেটওয়ার্ক। দম আটকে আনিসুলের মৃত্যু ধারণা চিকিৎসকের। পরিচালক সহ গ্রেপ্তার 11। মাইন্ড এইড হাসপাতাল সিলগালা। নারায়ণগঞ্জে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়াচ্ছে কিশোররা। 8 মাসে 5 খুন। শিক্ষার মানোন্নয়নের 10টি প্রকল্প স্থবির, অর্থ ছাড় বন্ধ, সমন্বয়হীনতা সহ নানা কারণে এ সংকটের অভিযোগ। এবং আইপিএলের শ্রেষ্ঠত্ব ধরে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারালো 5 উইকেটে। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে মাতিফ আঞ্জুমান এবং আমি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি মূল খবরে। ইয়াবার বিনিময়ে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গা গ্রুপগুলো। এজন্য ক্যাম্পের বাইরে ঢাকা, চট্টগ্রাম ও সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় তৈরি হয়েছে নেটওয়ার্ক। এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামে 2 ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের পর এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় অস্ত্রসহ রাজ্জাক নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে গ্রেপ্তার করা হয় কামাল নামে আরও এক ইয়াবা ব্যবসায়ীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ইয়াবার বিনিময়ে টাকা নয়, অত্যাধুনিক অস্ত্র নিচ্ছে ক্যাম্পে থাকা অন্তত 16টি সশস্ত্র রোহিঙ্গা গ্রুপ। পুলিশের তথ্যমতে ইয়াবার বিনিময়ে অস্ত্র সংগ্রহ করতে রয়েছে ক্যাম্প কেন্দ্রিক দালাল চক্র, যারা গ্রুপগুলোর কাছে মাস্টার হিসেবেই পরিচিত। ক্যাম্পগুলোতে এমন মাস্টার আছে শতাধিক। এছাড়া ক্যাম্পের বাইরে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত পুরো রুটেই আছে এদের শক্ত নেটওয়ার্ক। আমরা চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম ঢাকা কক্সবাজারের মধ্যখানে আরও গ্রুপের সন্ধান পেয়েছি, যারা ইয়াবা এবং অস্ত্র দুটোরই কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের আমরা তদন্ত করে দেখছি, আমরা অবশ্যই আইনের আওতায় আনবো তাদেরকেও। এমন তৎপরতাকে বড় বিপদের আভাস মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোহিঙ্গা ক্যাম্পে দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। পাশাপাশি ক্যাম্পের ব্লক কেন্দ্রিক রোহিঙ্গা প্রশিক্ষণের মাধ্যমে অপরাধীদের তথ্য সংগ্রহের কথা বলছেন তারা। যেখানে শিবিরগুলোতে যারা মাঝি আছে বা নেতা আছে, তাদেরকে অনেক বেশি, আরও বেশি তাদেরকে তৎপর হওয়ার জন্য তাগাদা দিতে হবে। তাদেরকে নিশ্চয়তা, তাদের মাধ্যমে নিশ্চয়তা আদায় করতে হবে যে শিবিরগুলির মধ্যে কোনো ধরনের অপতৎপরতা চলছে, সেটা যেন হতে না পারে। হলে যারা এখানে জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে এইসব জিনিসে লিপ্ত হওয়ার আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত 1 বছরে উখিয়া টেকনাফের ক্যাম্পে বন্দুকযুদ্ধে মারা গেছে 46 রোহিঙ্গা সন্ত্রাসী। উদ্ধার হয়েছে শতাধিক অস্ত্র। পুলিশ বলছে, রোহিঙ্গা ক্যাম্পে পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামো তৈরি না হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমাদের 2টো অ্যাম্ফিবিয়ান ব্যাটালিয়ান আছে। এই ব্যাটালিয়ানগুলোর ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে যাচ্ছে। তো আমরা এইটাকে আরও জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছি। এখন ভিতরে আরও প্রত্যেকটা ক্যাম্পে যেন একটা করে পুলিশ ক্যাম্প হয়, সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। এই মুহূর্তে সবগুলো ক্যাম্পে পুলিশ ক্যাম্প নাই। তো যে জায়গাগুলোতে নাই সেগুলোতে আমরা পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা করার জন্য বলে দিয়েছি। 3 বছরে ক্যাম্প কেন্দ্রিক নানা অপরাধে রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে 747টি, আসামি প্রায় 2000। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় 9 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের মোহনা থেকে তাদেরকে অপহরণ করা হয়। তারা সবাই শাহপরী দ্বীপের বাসিন্দা। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, মঙ্গলবার সকালে শাহপরী দ্বীপে একটি নৌকায় 9 জেলে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে যায়। এ সময় ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে।
মঙ্গলবার বিকেলের দিকে বিজিবির সদস্যরা ভাসমান অবস্থায় থাকা নৌকাটিকে জেলেসহ আটক করে মিয়ানমারের হাসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়। জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শ্বাসরোধেই এএসপি আনিসুল করিমের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন তেজগাঁও ডিভিশনের ডিসি হারুনুর রশিদ। আদাবর থানায় হত্যা মামলায় এরই মধ্যে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোরশেদ সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 10 জনের 7 দিনের রিমান্ড হয়েছে। হাসপাতালটিকে সিলগালা করে দিয়েছে পুলিশ। আদাবরের মাইন্ড এইড কেয়ার ইনস্টিটিউটের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে টেনে হিচড়ে ঢুকানো হয়। নিচে ফেলে চেপে ধরেন 6 জন, মাথায় ও ঘাড়ে আঘাত করেছেন আরও 2 জন। বেলা 11:55 থেকে 12:05 মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন তিনি। যখন কনভিন্স হচ্ছে না তো ওনাকে ধাক্কা দিয়ে আপনার এই জায়গায় নিয়ে আসছে। 7-8 জন ধাক্কা নিয়ে ওনাকে উপর করে এখানে হাত পা বেঁধে আপনার এই জিনিসটা করা হয়েছে। ওয়ার্ড বয় ক্লিনার তারা একটা সিনিয়র এসপিকে জোর করে বেঁধে এনে তাকে টর্চার করছে। এটা আমি মনে করি একটা বড় ধরনের হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের কারণে হত্যা মামলা রুজু করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে দম আটকে মারা গেছেন আনিসুল করিম। কিডনি পাঠানো হয়েছে, এগুলো হচ্ছে কেমিক্যালের জন্য পাঠানো হয়েছে, ব্লাডও পাঠানো হয়েছে কেমিক্যালের জন্য, হচ্ছে এদিকে আপনার হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে, হার্টের, লাঙের, লিভারের হিস্টোপ্যাথোলজি পাঠানো হয়েছে। যা যা দরকার সবকিছু পাঠানো হয়েছে। এখন দেখা যায় রিপোর্ট আসুক, তারপরে তো ফাইনালি আমরা কিছু বলতে পারবো। সোমবার রাতে আদাবর থানায় হত্যা মামলা করেছে আনিসুলের বাবা। গ্রেপ্তার করা হয়েছে মাইন্ড এইড কেয়ারের পরিচালক সহ 11 জনকে। ন্যায় বিচারের স্বার্থে এবং তদন্তের স্বার্থে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে। আদালত আমরা শুনানি করেছি, আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে মাইন্ড এইড কেয়ার পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। তারা জানায় এটি হাসপাতাল হিসেবে অনুমতি চাইলেও দেয়া হয়নি। তবে মানসিক রোগ নিরাময় কেন্দ্র হিসাবে পরিচালিত হলে নিতে হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি। আমরা এসেছি যে আমাদের কোনো ইনভলভমেন্ট বা আমাদের কোনো মাদকের কোনো সংশ্লিষ্ট আছে কিনা এটা যাচাই করতে। আমরা নিজেরা একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করতেছি, তদন্তের পরে আমরা এটা বিস্তারিত বলবো। তারা যে অনুমোদন চেয়েছিল যে আমরা ওইটাও বাতিল করে দিব এবং পরবর্তীতে তাদেরকে আমরা চেষ্টা করবো তারা যদি কোনো প্রকার দরখাস্তই করতে না পারে এটা চালানোর জন্য। কোনো অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনা করায় সিলগালা করেছে পুলিশ। এদিকে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে আনিসুল করিমকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে পুলিশ হেফাজতে রায়হানকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়ার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম রিমান্ড মঞ্জুর করেন। এদিকে কোন সিনিয়র কর্মকর্তার পরামর্শে আকবর ভারতে পালানোর চেষ্টা করেছিল তার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আওলাদ হোসেন। শুনানি শেষে আদালত 7 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে রিমান্ডের জন্য পিবিআই কার্যালয়ে নেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছাই করার লক্ষ্যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত। ঘটনার প্রায় 1 মাস পর সোমবার সকালে সিলেটের কানাইঘাটে বাংলাদেশ ভারত সীমান্ত হতে আকবর হোসেনকে গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশ। এর আগে তাকে আটককারী খাসিয়াদের নিকট সে জানায় সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে সে ভারতে পালানোর চেষ্টা করে। তবে কাদের পরামর্শে সে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল তা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি। সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে, সেটা মাথায় রেখেই আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। এদিকে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন অনুযায়ী আকবরের অপকর্মের তথ্য লোপাট এবং পালাতে সাহায্য করে কোম্পানিগঞ্জের স্থানীয় আবদুল্লাহ আল নুমান নামে এক ব্যক্তি। তাকেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এবং নোমানকে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলাম। তো যেহেতু আমাদের এখন মূল টার্গেট ধরা পড়ে গেছে, আমরা তার সাথে সংশ্লিষ্টতা এটা নিশ্চয়ই বের করে তারপরে আইনিভাবে আগাবো। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত আকবর হোসেন ভূঁইয়া সহ গ্রেপ্তার করা হয়েছে 4 পুলিশকে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদের পর আরও যা দেখবেন। ঢাকা 18 আসনের উপনির্বাচন কাল 217টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। 48 ঘন্টা আগেই প্রচারণা বন্ধ। করোনার দ্বিতীয় ঢেউ রোধে গার্মেন্টস মালিকদের সাহস যোগাচ্ছে প্রথম অভিজ্ঞতা। দুশ্চিন্তা বাড়ছে পোড়াদেশ নিয়ে। নারায়ণগঞ্জে বিভিন্ন পাড়া মহল্লায় বেড়েছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা। আধিপত্য বিস্তার অথবা তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে সংঘর্ষে জড়াচ্ছে উঠতি বয়সী কিশোররা। যুক্ত হচ্ছে প্রকাশ্যে মাদক সেবন, ছিনতাইয়ের মতো অপরাধেও। গত 8 মাসে ঘটেছে 5টি হত্যাকাণ্ড। কিশোর অপরাধ বন্ধে তাদের প্রতি পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। গত 1 এপ্রিল ফতুল্লার কাশীপুরে দিনে দুপুরে ব্যবসায়ী শরীফ মাতবরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেশীয় অস্ত্র নিয়ে একদল কিশোরের এমন হামলায় বিস্মিত স্থানীয়রা। মাদক ব্যবসা আর ইফটিজিংয়ের বিরোধিতা করায় 1 আগস্ট কোরবানি ঈদের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলির প্রবাসী যুবক শুভকে। 10 আগস্ট বন্দর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলা থেকে আত্মরক্ষা করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায় 2 শিক্ষার্থী জিসান ও মিহাদ। সবশেষ গত 9 অক্টোবর তুচ্ছ ঘটনায় পূর্ব মাসদাইরের কিশোর গার্মেন্টস কর্মী নাইমকে ছুরিকাঘাতে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেখি যে নাইমরে মারতেছে, হ্যাঁ, তো আমি আবার আসছি। আমার বাবা আমার সংসারটা পুরাটা চালাইছে। আমার একটা মেয়ে প্রতিবন্ধী, আবার লিখতেছে আর কিছু যাই না, আবার হাসিতে যেতে যাই। হত্যা ছাড়াও বিভিন্ন সময় হামলা, ছিনতাই, ভাঙচুর, সংঘর্ষ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগই মাদকাসক্ত। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের আশ্রয়েই কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এছাড়া ইন্টারনেটের অপব্যবহার, মাদকের ছোবল আর অভিভাবকদের নজরদারির অভাবকেও দায় দিচ্ছেন তারা। একাধিক কারণ, কিছু কারণ আছে সামাজিক, কিছু আছে আর্থসামাজিক, আর্থিক দারিদ্র এখানে অনেক একটা ফ্যাক্টর। যারা দরিদ্র শিশু কিশোর যারা আছে তাদেরকে অনেকেই ব্যবহার করতে পারে। শুধু পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি দিয়ে আর বিচার ব্যবস্থা দিয়ে কিন্তু এই অপরাধ দমন করা সম্ভব নয়। সমাজপতিদের এগিয়ে আসতে হবে, পরিবারকে এগিয়ে আসতে হবে। দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকে অপরাধ মুক্ত রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত প্রয়াস জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি জলবায়ু, জঙ্গিবাদ দমন, রোহিঙ্গা ইস্যুসহ সার্বিকভাবে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় কৌশলগত কারণেই চীন, ভারত, জাপানের মতো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রে আগ্রহ দেখাবে। জো বাইডেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এতে পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কি, এ নিয়ে চলছে নানা আলোচনা। People of this nation have spoken. They've delivered us a clear victory. বিশ্লেষকরা মনে করেন অর্থনীতির বেশ কিছু সূচকে ভারত পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রগতিতে সঙ্গী থাকতে চাইবে উন্নত দেশগুলো। ভূরাজনৈতিক কারণে নিজেদের প্রয়োজনেই যুক্তরাষ্ট্র এদেশের প্রতি আগ্রহ দেখাবে। আর জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্ত হবে। আমি যদি হিউম্যান রাইটসের কথা বলি, গভর্নেন্সের কথা বলি, সেখানে বেশ কিছু জায়গায়
এক ধরনের ডেফিসিট আছে, সেগুলো যদি আমি আরো পূরণ করতে পারি তাহলে আমার কাঠামোটা আরো মজবুত হবে, এবং যত কাঠামোটা মজবুত হবে তত বাংলাদেশ তার জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সটা বাড়বে, এবং সেই ইম্পর্টেন্সের কারণেই আমি মনে করি যে আমেরিকার দৃষ্টি এবং জো বাইডেনের যে দৃষ্টি, তো অনেকটা আমাদের কারণেই আমি মনে করি যে জো বাইডেনের সাথে সম্পর্ক আরো ভালো হবে। যুক্তরাষ্ট্রে বারাক ওবামার সময় জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন একটি সম্মেলনে অংশ নেন। সম্মেলনের বাইরে দুজনের মধ্যে ব্যক্তিগত আলাপচারিতাও হয়। আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ইতিমধ্যে জো বাইডেনের সাথে একাধিকবার আলোচনা হয়েছে, আমার মনে হয় দুজনকে ভালো করে চিনেন, তো সেই জায়গায় একটা পজিটিভ একটা বিষয় থাকবে। আমরা যদি আমাদের কাঠামোটাকে শক্তিশালী করতে পারি, যেটা আমি বললাম যে ইতিমধ্যে শুধু আমেরিকা না, আমরা একইভাবে দেখেছি ভারত, চীন, জাপান সবারই কিন্তু একটা অ্যাটেনশন বেড়েছে এবং তারা ইনভেস্ট করতে চাচ্ছে। জঙ্গি দমন ও রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্ব পাবে বলে মত দেন কূটনৈতিক বিশ্লেষকেরা। করোনা ভাইরাস মোকাবেলা করেও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। এসব কারণে বিনিয়োগেও প্রাধান্য পাবে বাংলাদেশ। যেহেতু তারা হিউম্যান রাইটস হবে ডেমোক্রেটসদের 1 নম্বর এজেন্ডা, হিউম্যান রাইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো সেখানে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যাটা আমরা আছি, সেই রোহিঙ্গাদের নিয়ে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, জো বাইডেনের গভর্নমেন্ট, তারা অবশ্যই একটা আরো শক্তিশালী একটা অবস্থা নেবে, এবং সেই ডিপ্লোম্যাটিক অবস্থা আরেকটা শক্তিশালী হয়, অবশ্যই মায়ানমার সরকার সেটা আমলে নেবে। রোহিঙ্গাদের ব্যাপারে আমার মনে হয় আমরা একটা ভালো শক্ত, তাদের কাছ থেকে শক্ত ধরনের সাহায্য আমরা পাবো। জো বাইডেনের সঙ্গে নিবিড় সম্পর্কের সূত্র ধরে জিএসপি সহ বাংলাদেশ অন্যান্য সুবিধাও পেতে পারে বলে আশা করা হচ্ছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড মহামারী সহ বৈশ্বিক সংকট মোকাবেলায় বহুপাক্ষিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বায়নের যুগে বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই, বরং এটাই একমাত্র সমাধান। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে স্পেন সরকার আয়োজিত বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান শীর্ষক বৈশ্বিক এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বহুপাক্ষিকতা অব্যাহত না থাকলে বিশ্বকে টেকসই করা যাবে না, বরং মানবজাতির বিপর্যয় ঘটবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতার পতাকাবাহী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য ক্ষতিকর কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কোভিড-19 মোকাবেলায় শিক্ষা দিয়েছে সম্মিলিত কার্যক্রম, একতা ও আন্তর্জাতিক সহযোগিতার উপরই বৈশ্বিক সমৃদ্ধি নির্ভর করছে। Political declaration on 21st September. COVID-19 pandemic has taught us that কোভিড-19 মহামারী স্মরণ করিয়ে দেয়, প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। এজন্য বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং কার্বন নিঃসরণ কমিয়ে আমাদের বিশ্বকে সুরক্ষিত করতে হবে এবং বহুমুখী প্রয়াসকে আরও জোরদার করতে হবে। করোনার দ্বিতীয় দফা সংক্রমণ প্রতিরোধে তৈরি পোশাক শিল্প মালিকদের সাহস যোগাচ্ছে প্রথম ঢেউ মোকাবিলার অভিজ্ঞতা। বেশিরভাগ কারখানায় অব্যাহত আছে মাস্ক পরা, হাত ধোয়ার মতো প্রতিরোধ ব্যবস্থা। তবে দুশ্চিন্তা বাড়ছে ক্রয়াদেশ নিয়ে। উদ্যোক্তারা জানিয়েছেন, ইউরোপ, আমেরিকায় আরেক দফা লকডাউনের শঙ্কায় চলমান ক্রয়াদেশ স্থগিত করেছে অনেক ক্রেতা প্রতিষ্ঠান। গাজীপুরের বোর্ড বাজারে হান্নান গ্রুপের 5 পোশাক কারখানায় কাজ করেন প্রায় 10,000 শ্রমিক। করোনার প্রথম দফার সংক্রমণ এড়িয়ে উৎপাদন সচল রাখতে সন্দেহজনক কর্মীদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এজন্য তারা বিভিন্ন স্থানে 9টি ভবন ভাড়া করেন, যেখানে আইসোলেশনে থাকেন প্রায় 1,500 শ্রমিক। সংক্রমণ প্রতিরোধে তাপমাত্রা মাপা, মাস্ক পরা, হাত পরিষ্কার রাখার মতো নির্দেশনাও বাস্তবায়ন করে কর্তৃপক্ষ, যা এখনও মেনে চলছেন শ্রমিকরা। 8টা থেকে কাজ শুরু হয়, তো আমরা এখানে 7:30টায় মেয়ে আর 8টার সময় ছেলে। ফলে কি হলো, আমার এখানে যদি 3,000 শ্রমিক থাকে, তাহলে 3,000-এর জায়গায় 1,500 হয়ে গেল। 3,000 শ্রমিক একসাথে ঢুকতে গেলে তাদের স্যানিটাইজ করে ঢুকানো যতটুকু কঠিন, আমার 1500 হইলে অনেক সহজ।
সাভারের আশুলিয়ার এয়ার জিন্সের চিত্র একই রকম। এখানে কাজ করেন প্রায় ২৫০০ শ্রমিক। কারখানাটিতে উৎপাদন চলছে পুরো দমেই। সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা পরিপালনে ছাড় দিচ্ছে না কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকদের স্বাস্থ্যসেবায় হটলাইন চালু করেছে বিজিএমইএ। এছাড়া নিয়মিত কারখানা পরিদর্শনও অব্যাহত রেখেছে সংগঠনটি। তবে দুশ্চিন্তা বাড়ছে ক্রয়াদেশ নিয়ে। উদ্যোক্তারা জানান, নতুন ক্রয়াদেশ দেয়া কমিয়েছে অনেক ব্র্যান্ড, আবার অনেক ক্রেতা চলমান ক্রয়াদেশ স্থগিত করছে। ডিসেম্বরে ক্রিসমাস, ইউরোপ, আমেরিকা একটা বড় একটা ইয়ে, আর ক্রিসমাসের পরে জানুয়ারি মাসে এটা একটা বড় একটা সেল পিরিয়ড। সো ওরা, আমার ধারণা ওরা চাচ্ছে এই সেল পিরিয়ডটারে ওপেন রাখতে, যেই কারণে ওরা এই হার্ড লাইনে যে এখন সেই পরিমাণ মানে নভেম্বর মাসটাকে একটা ওরা প্রিকশনারি মাস হিসেবে ধরে এই মানটাকে ওরা প্রোটেক্ট করতে চায়। আসন্ন সেকেন্ড ওয়েভটাকে আসলে আমরা সামাজিক এবং অর্থনৈতিকভাবে মোকাবেলা যদি করতে চাই, তাহলে কিছু সমন্বিত পদক্ষেপ এবং পরিকল্পনা এখনই গ্রহণ করতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি কারখানার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং সংকটময় পরিস্থিতিতে শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষার জন্য একটি আপৎকালীন তহবিল গঠনের প্রয়োজনীয়তাও আজকে অনুভব করি। বিজিএমইএর হিসেবে করোনার প্রথম ঢেউয়ে প্রায় ২৭,০০০ কোটি টাকার ক্রয়াদেশ প্রাথমিকভাবে বাতিল ও স্থগিত হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৮টি আমদানিকারক করোনা পরীক্ষার কিট আনলেও কেন্দ্রীয় ঔষধাগারে দিতে পেরেছে মাত্র ২টি প্রতিষ্ঠান। সেই সুযোগে ২ প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে অতিরিক্ত মুনাফা করেছে প্রায় ৬০ কোটি টাকা। এই কাজে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর সহায়তা করেছে বলে প্রমাণ এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি নতুন কিছু নয়, তবে এবারের অনুসন্ধান কিছুটা ভিন্ন। কারণ করোনা পরীক্ষার কিট কেনাকাটায় কিছু প্রতিষ্ঠানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে। দেশে সংক্রমণ শুরুর পর করোনা পরীক্ষার কিট সরবরাহের আদেশ পাওয়া প্রতিষ্ঠানের একটি উত্তরার স্টার্লিং মাল্টি টেকনোলজিস। তবে মে মাসের শুরুতে তুরস্কের আনাতোলিয়া ব্র্যান্ডের ১ লাখ কিট এনেও সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে সংকট দেখা দিলে জুনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে তাদের কাছ থেকে ২৫,০০০ কিট কেনে কেন্দ্রীয় ঔষধাগার। কোন যুক্তিতে কি করেছেন, তাদের অফিসিয়াল কি ব্যাপার বা তাদের ইউজের কি ব্যাপার, এই ধরনের কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কিছু পাই নাই যে আমাদের আপনাদের কিটে এই সমস্যা আছে দিস অ্যান্ড দ্যাট, আমরা এই পর্যন্ত আমরা কিছু পাইনি। এপ্রিলে স্টার্লিং মাল্টি টেকনোলজিস সহ ৮ প্রতিষ্ঠান প্রায় ৯ লাখ কিট সরবরাহের আদেশ পায় কেন্দ্রীয় ঔষধাগারের কাছ থেকে। তাদের বেশিরভাগই কিট আনলেও সরবরাহ করতে পেরেছে কেবল একটি প্রতিষ্ঠান। ঠিকাদারদের অভিযোগ, ঔষধাগার পরে তাদের কিট নিতে চায়নি। কারণ অনুসন্ধানে জানা যায় ২২ মে কেবল চীনা কোম্পানি সানসিওর বায়োটেকের কিট কিনতে ঔষধাগারকে নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এতে একক প্রতিষ্ঠান হিসেবে কিট সরবরাহের সুযোগ পায় ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসি। একইভাবে আরেক চিঠিতে নতুন সরবরাহকারী হিসেবে যুক্ত হয় জেরিন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠান দুটি ১৫ জুন ১.৫ লাখ করে কিট সরবরাহের আদেশ পায়। প্রতিটি সানসিওর কিটের দাম পড়ে ২,৩০০ টাকা। তবে ২৬ জুন একই কিট ১,৮২০ টাকায় ঔষধাগারে সরবরাহের আদেশ নেয় সায়েন্সটেক কর্পোরেশন নামে আরেক প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সরকারি কেনাকাটায় ঠিকাদারদের সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশ্লেষকেরা। যদি হয় যে আমি দুর্নীতি করার জন্য কাউকে আমি লাইসেন্স দিলাম, তুমি কিনবা। ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোট আগামীকাল। নির্বাচনী বিধি মেনে ভোটের ৪৮ ঘন্টা আগেই আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ করেছে প্রার্থীরা। মঙ্গলবার ঘরোয়া বৈঠক আর নির্বাচনের নানা প্রস্তুতির মধ্য দিয়েই দিন পার করেছেন তারা। এদিকে উপনির্বাচনে ২১৭টি কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। এর মধ্যে সার্বিক প্রস্তুতিও নিয়েছে কমিশন। প্রায় ৬ লাখ ভোটারের আসন ঢাকা ১৮ উপনির্বাচনে প্রচারণার শুরু থেকে বড় দুই দলের প্রার্থীরা ভোটের মাঠে ছিলেন সমান তালে। পরস্পর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও প্রচারণায় ভোটের মাঠ ছিল শান্ত। মঙ্গলবার বিকেলে সব প্রার্থীদের বড় শোডাউন করার কথা থাকলেও সকাল ৮টা পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণার নির্দেশনা মেনে চলেছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থী জানান, প্রচারণায় ভোটারদের সাড়া ছিল আশানুরূপ। এখন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে চলছে সর্বোচ্চ চেষ্টা। আমাদের সম্মানিত ভোটারগণ এবং আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা একত্রিত হয়ে
আগামী 12 তারিখে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে আসবে। গণতান্ত্রিক রায় জনগণ যেভাবে দিবে, যেভাবে আসবে, ইনশাল্লাহ আমরা মাথা পেতে নিব। তবে বিএনপি প্রার্থী অভিযোগ করছেন, ক্ষমতাসীন দল ও প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী এজেন্ট ও কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ঘরে ঘরে গিয়ে তারা বলতেছে যে 12 তারিখ আগে পর্যন্ত কোনোভাবে এলাকায় থাকা যাবে না, সেটা প্রশাসনের লোকও বলছে, পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীরাও বলছে। নির্বাচন কমিশনের কাছে গিয়েছে 2 বার, গত মাসের 28 তারিখ এবং এই মাসের 4 তারিখ, কিন্তু আমরা সেখানে কোনো সুরাহা পাইনি। এদিকে ভোটের মাঠে থাকা জাতীয় পার্টির প্রার্থীও সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদ জানান। সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। বৃহস্পতিবার ঢাকা 18 উপনির্বাচনের ভোট। এ নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে আওয়ামী লীগকে শিক্ষা নিতে বলেন তিনি। এ আসনে বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। প্রচার সহ নির্বাচনী সব কাজে তাকে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। জাতীয় সংসদ নির্বাচনে নয় বা উপনির্বাচনগুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠা করছে। এবং দেখবেন যে ভোটার সংখ্যা, জনগণ যারা ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করবে, তাদের উপস্থিতি, ভোটের উপস্থিতি সবচেয়ে কমতে 5% 2% এসে দাঁড়িয়ে গেছে। মির্জা ফখরুলের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন ডাকে আওয়ামী লীগ। এতে দাবি করা হয় পরিকল্পিত মিথ্যাচার করছে বিএনপি। বিএনপির 1 ডজন কেন্দ্রীয় নেতা প্রতিদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেরিয়েছে, যা নিকট অতীতে অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়নি। অথচ আজকের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্লজ্জভাবে মিথ্যাচার করে বললেন তাদেরকে নাকি নির্বাচনী কর্মকাণ্ডে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতাদের দাবি, নৌকার হাবিব হাসানের পক্ষে তৈরি হয়েছে গণজোয়ার, আর বিএনপির প্রার্থী বহিরাগত ও সন্ত্রাসী। 18 আসনে বিএনপি একটি শোডাউনও করেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার মানোন্নয়নের 10টি প্রকল্প স্থবির হয়ে আছে। অর্থ ছাড় বন্ধ, সমন্বয়হীনতা সহ নানা কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলোর কাজে গতিশীলতা আনা হচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন 323টি মাধ্যমিক বিদ্যালয় হবে। সেই অনুযায়ী কাজও চলছিল এগিয়ে, কিন্তু করোনা আসার পর মার্চ থেকে এই প্রকল্পের কাজ 7 মাস ধরে বন্ধ ছিল। অর্থ ছাড় বন্ধ করে দেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। কয়েকদিন আগে অর্থ ছাড় দেয়া হয়েছে। এই পর্যায়ে আমাদের টাকা পয়সাটা ছাড় হয়ে যাচ্ছে। এখন আমরা পুরোদমে কাজগুলি শুরু করব এবং কাজগুলি অলরেডি চলছে, কিন্তু আমরা জোন ওয়াইজ প্রত্যেককে একটা মেসেজ দিব যে আমাদের কাজগুলি যাতে আরও ত্বরান্বিত করা হয়। শিক্ষার মান উন্নয়নের অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর অবস্থাও একই রকম। কয়েকটি প্রকল্পে রয়েছে অনিয়মের অভিযোগ, কয়েকটিতে সমন্বয়হীনতার কারণে কাজ স্থবির। সেই সঙ্গে ভবন নির্মাণ নিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অসহযোগিতার অভিযোগও রয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। কোভিড সিচুয়েশনের কারণে আমাদের কিছু কিছু প্রকল্প নিম্ন অগ্রাধিকারভুক্ত হয়েছে, অর্থাৎ এদের আগে যেরকম টাকা ছাড় দেওয়া হতো সেইভাবে টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই কারণে কিছু কিছু প্রকল্পের কাজ কম হচ্ছে। এখন শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রকল্পগুলো এগিয়ে নিতে নিয়মিত প্রকল্প পরিচালকদের সাথে বৈঠক করা হচ্ছে। যেসব প্রকল্পে অনিয়ম রয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যত প্রকল্পগুলো চলছে সবগুলো নিয়ে কিন্তু আমরা বসছি। এই করোনার সময়টাতে আমরা অগ্রগতিগুলো কতটুকু হয়েছে এটা নির্ধারণ করার জন্য, এটা সম্পর্কে মনিটরিং করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে প্রত্যেকটি প্রকল্পের যারা প্রকল্প পরিচালকরা আছেন তাদের উপস্থিতিতে তাদের ব্যাখ্যা আমরা শুনেছি। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের প্রকল্প আছে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প, ঢাকা শহরের নিকটবর্তী 10টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, সিলেট, বরিশাল ও খুলনা শহরে 60টি সরকারি হাই স্কুল স্থাপন সহ বেশ কয়েকটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়ে অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত গতিতে করা উচিত। সেই সাথে ঠিকভাবে কাজ হচ্ছে কিনা তার নিয়মিত তদারকিও জরুরি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
12 বছর আগে 8টি ভেন্টিলেটর সামগ্রী কিনেছে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, কিন্তু স্থাপন করেনি একটিও। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 চিকিৎসককে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরও একজনের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, অথচ ভেন্টিলেটর নেই একটিও। তাই গুরুতর অসুস্থ রোগীদের পাঠিয়ে দেওয়া হয় অন্য হাসপাতালে, ফলে পোহাতে হয় ভোগান্তি। এই হাসপাতালে 12 বছর আগে আইসিইউর জন্য কেনা হয়েছিল 8টি ভেন্টিলেটর। এগুলো স্থাপন না হওয়ায় দায়িত্বে অবহেলা ও সরকারি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এতে দায় মিলেছে সাবেক ও বর্তমান 3 চিকিৎসকের, ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ ও ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে আরেক চিকিৎসকের বিরুদ্ধে। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের অন্য তহবিলে জমা দেবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি ক্রয়ে 11 নীতিমালা মেনে চলতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে করতে হবে বাস্তবায়ন। 2 বছর আগের দেয়া এই যদি বিধিটা তারা মানত পরামর্শগুলো, তাহলে আজকে হয়তো হাইকোর্টের এই ধরনের একটা ডাইরেকশন দেওয়ার প্রশ্নমুক্ত না। যেহেতু তারা নীরব নিস্তব্ধ ছিল, দুদকের পরামর্শগুলি যদি তারা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিপালন করে, আমার মনে হয় 2 বছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অবহেলায় উদ্বেগ জানায় হাইকোর্ট। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র স্রোতে পদ্মার ভাঙনের কবলে শরীয়তপুর ও কুষ্টিয়ার বেশ কিছু এলাকা। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। এদিকে কুয়াকাটা সৈকতের 12 কিলোমিটার এলাকা জুড়ে বেড়েছে ভাঙনের তীব্রতা। 17 বছর ধরে সীমান্ত সমীক্ষা চালিয়েও স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। পদ্মা সেতু প্রকল্পে বাঁধের জন্য শরীয়তপুরের পদ্মায় পানি প্রবাহ বইছে সেতুর 32 থেকে 38 নম্বর পিলারের পূর্ব পাশের চ্যানেল দিয়ে। এর জেরে গত 2 সপ্তাহ ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে চ্যানেলটির পূর্ব প্রান্তের নাওডোবা ইউনিয়নের 4টি গ্রামে। এর মধ্যে বিলীন হয়েছে গ্রামের 2 শতাধিক বসতবাড়ি ও 1,500 বিঘা ফসলি জমি। মারাত্মক ভাঙন ঝুঁকিতে আরো বসতবাড়ি ও ফসলি জমি। বান দিব কারণ থাকতে পারো, এখন দেখছি থাকতে পারতাছি না, তাই খোলা আকাশের নিচে আমরা বসবাস করতেছি। নদীর গতিপথ পরিবর্তনের জেরে অসময়ে ভাঙন দেখা দিয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের এই মুহূর্তে এমার্জেন্সি বা নতুন কোনো প্রজেক্ট এখানে টেক আপ করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে যাবতীয় নদী ভাঙন বা রিসেটেলমেন্টের আওতায় এটা সেতু কর্তৃপক্ষই করবে। পদ্মার তীব্র স্রোত ও অবৈধ বালু উত্তোলনের ফলে ভাঙছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাও। রায়টাঘাট থেকে পোড়ারদিয়া পর্যন্ত প্রায় 6 কিলোমিটার মধ্যে কয়েক হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে সেখানকার মানুষ। নদী এভাবে ভাঙতে থাকলে দুনিয়াতে বাজার তো ভেড়ামারা ভেঙে যাবে। এই বছর এতই ভাঙছে যে নদী আমাদের বাড়ির সম্মুখে এসে গেছে। আমাদের জমি জায়গা সব শেষ, জমি জায়গা নাই, এখন খালি কোনো রকম ওই কটা গরু বাছুর করেছি। এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের 12 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের জন্য পাউবোর নিষ্ক্রিয়তাকে দুষছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। আর পাউবোর আশ্বাস, অচিরেই শুরু হবে স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া। পানি উন্নয়ন বোর্ড তাদের কাছে আমরা বারবার 100 বার ধর্ণা দিয়েছি, আমাদের বারবার আসার পানি শুনাইছে। ফিজিবিলিটি স্টাডিটা জুনে ওদের প্রতিবেদন দাখিল করছে, কিন্তু সেটা কিছু কারেকশনের জন্য আবার তাদেরকে বলা হয়েছে। সেই কারেকশনটা তখন তারা যখন দাখিল করবে এবং দাখিল করার পর তাদের সুপারিশ অনুযায়ী আমরা স্থায়ী কাজের ডিপিপি প্রণয়ন করব। ভাঙন তীব্রতায় এরই মধ্যে সৈকতের কাছের হোটেল মোটেল সহ বেশ কয়েকটি স্থাপনা বিলীন হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে ঝাউবাগান, ইকো পার্ক, নারিকেল ও শালবাগান সহ অসংখ্য দর্শনীয় স্থান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে ফের বেড়েছে একদিনে করোনায় প্রাণহানি ও শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় 9,000-এর বেশি মৃত্যু নিয়ে বৈশ্বিক মহামারীতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 12,78,000। নতুন 5,33,000 শনাক্ত নিয়ে পর্যন্ত আক্রান্তের সংখ্যা 5,17,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে 1,300 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি ছাড়ালো 2,45,000। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 1,34,000 রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 1,55,00,000-এর বেশি। ফ্রান্সেও বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার।
একদিনে দেশটিতে মারা গেছে 857 জন, নতুন করে শনাক্ত 22,000। এছাড়া 24 ঘন্টায় ইটালিতে 580, যুক্তরাজ্যে 532 এবং ভারতে 511 জনের মৃত্যু হয়েছে। এদিকে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, প্রতি 5 জন করোনা রোগীর মধ্যে একজন সুস্থ হওয়ার পর মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। করোনায় মারা গেলেন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনের প্রধান আলোচক সাহেব এরেকাত। তার বয়স হয়েছিল 65 বছর। মঙ্গলবার জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। 8 অক্টোবর এরেকাতের করোনা শনাক্ত হয়। এর 11 দিন পর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরেকাতের মৃত্যুতে শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন আব্বাস। ঘোষণা করা হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। 25 বছর ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনায় সম্পৃক্ত ছিলেন এরেকাত। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট আব্বাসের উপদেষ্টা ছিলেন তিনি। নির্বাচনে পরাজয় মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এ কারণে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না বলে মনে করছেন এই ডেমোক্র্যাট নেতা। ডেলাওয়্যারের উইলমিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাইডেন। এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে যোগাযোগ শুরু করেছেন তিনি। এদিকে ট্রাম্প সময়মতো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ে অনেক বিশ্বনেতা অভিনন্দন জানালেও কয়েকজন সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। এদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, নির্বাচন নিয়ে আইনি জটিলতা নিরসন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারা। 4 বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে সবার আগে অভিনন্দন জানানো নেতাদের মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু বাইডেনের জয়ে এবারে তিনি নিশ্চুপ। এমনকি টুইটেও বাইডেনকে পাঠাননি কোনো অভিনন্দন বার্তা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের কারণেই এই দেরি। যদিও বিবিসি বলছে, মার্কিন নির্বাচনের ফল নিয়ে আগের মতো উৎসাহী নয় মস্কো। ট্রাম্পের নেতৃত্বে গত 4 বছর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলছিল উত্তপ্ত সম্পর্ক। তাই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দ্রুত অভিনন্দন আসাটাই ছিল প্রত্যাশিত। এই নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন, রিপাবলিকান শিবিরের আইনি পদক্ষেপের উপর নজর রাখছে বেইজিং। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হানেস হানসার ট্রাম্পের প্রতি সমর্থন সবার জানা। ফল ঘোষণার আগেই বুধবার ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি। ইলেকট্রাল কলেজের কাঁটা বাইডেনের দিকে ঝুঁকলে হানসা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেই হোক, স্লোভেনিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আশা তার। তবে বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি তিনি। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস অব্রাডোরও অভিনন্দন জানাননি বাইডেনকে। ক্ষমতায় আসার পর মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলেন তিনি। এদিকে বেশ দেরিতে বাইডেনকে অভিনন্দন জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু তার বার্তায় বাইডেন ও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বলে উল্লেখ করেননি। বাইডেন নির্বাচিত হওয়ায় খুশি নন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের জয়ের প্রায় 24 ঘন্টা পর তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পের আরেক মিত্র সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে শ্রেষ্ঠত্ব ধরে রাখল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে 5 উইকেটে। 157 রানের টার্গেট, 8 বল আগে টপকে যায় রোহিতের দল। এ নিয়ে পঞ্চম শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। টসে জিতে ব্যাটিংয়ে নেমে 22 রানের মধ্যে স্টয়নিস, রাহানে এবং ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে দিল্লি। ধাক্কা সামলে 96 রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্ট ফেরেন 56 করে। এরপর নিয়মিত উইকেট হারানোয় রানের গতি বাড়াতে পারেনি দিল্লি। শেষ 5 ওভারে তুলেছে মাত্র 38 রান। অধিনায়ক আইয়ার অপরাজিত থাকেন 65 রানে। বোল্টের শিকার 3 উইকেট।
ছোট টার্গেটের শুরু থেকেই চড়াও রোহিত শর্মা ও কুইন্টন ডিকক। পঞ্চম ওভারে ডিকক ফেরেন 20 রান করে। পাওয়ার প্লেতে আসে 61 রান। মাঝে রান আউটে কাটা পড়েন সূর্যকুমার যাদব। তবে 50 তুলে জয়ের পথ তৈরি করেন রোহিত, আউট হন 68 করে। বাকি কাজ সারেন ঈশান কিষান, অপরাজিত থাকেন 33 রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কমছে একটি টেস্ট। সেক্ষেত্রে নতুন সূচিতে 2 টেস্ট, 3 ওডিআই ও 2 টি20 ধরে হবে পূর্ণাঙ্গ সিরিজ। সফর সংক্ষিপ্ত করতে উইন্ডিজ বোর্ড থেকে এসেছে অনুরোধ, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। এদিকে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উপর চাপ কমাতে বঙ্গবন্ধু টি20 কাপের দ্বিতীয় ভেন্যু হিসেবে যোগ হতে পারে ফতুল্লা স্টেডিয়াম। দর্শক উপস্থিতি নিয়ে সিদ্ধান্তের জন্য সরকারের সাথে যোগাযোগ করছে বিসিবি। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। এফটিপি অনুযায়ী 3 টেস্ট, 3 ওডিআই ও 2 টি20 পূর্ণাঙ্গ সিরিজ। কিন্তু করোনা পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজ মাঠে করানো চ্যালেঞ্জ দুই বোর্ডের। কারণ লম্বা সময় ক্রিকেটারদের বায়ুবাবলে রাখার ঝক্কি ঝামেলা কম নয়। তাই সূচিতে পরিবর্তন আনতে উইন্ডিজ বোর্ড থেকে এসেছে প্রস্তাব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা ভার্বাল একটা রিকোয়েস্ট এসছে যে যতটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং যে বিষয়গুলো আমাদের মূল টার্গেট যেটা এফটিপিতে সেটাকে ফুলফিল করে যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে করার জন্য। তো সেটার ব্যাপারেও আমরা কাজ করছি, বাট এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। উইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি20 কাপ আয়োজন করছে বিসিবি। সব টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বিসিবির একমাত্র ভরসা হোম ক্রিকেট। চলমান হাই পারফরমেন্স দলের কার্যক্রম চলছে শেরেবাংলায়। তাই উইকেটকে বিশ্রাম দিতে 20 ওভারের টুর্নামেন্টের দ্বিতীয় ভেন্যু হিসেবে ফতুল্লার নাম আসছে। এই মুহূর্তে আমাদের প্ল্যানিংটা মিরপুরকে ঘিরেই করা আছে এবং সেক্ষেত্রে ফিকচারে আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট বা কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন হবে, সেভাবেই আমরা প্ল্যান করছি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি20 কাপের প্লেয়ার্স ড্রাফট। চোটের কারণে তালিকায় ছিলেন না মাশরাফি। তবে ড্রাফটের বাইরে থেকে টুর্নামেন্ট খেলার সুযোগ থাকছে টাইগারদের সফল অধিনায়কের। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি20 কাপকে সামনে রেখে দ্বিতীয় দিনে বিসিবির ফিটনেস টেস্টে অংশ নেন ক্রিকেটাররা। পাশ করতে পারেননি নাসির হোসেন, শুভাশিস রায়। আর দ্বিতীয় দফার টেস্ট দিয়েও ব্যর্থ সোহাগ গাজী। ফিটনেস টেস্টের পাস মার্ক 11, যেখানে নাসির হোসেনের স্কোর সর্বনিম্ন 8-এর ঘরে। গেল বছর জাতীয় লিগের আগেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি নাসির। সোহাগ গাজীর অবস্থাও একই রকম, তার স্কোর 9-এর ঘরে। দুজনেই খেলতে পারবেন না বঙ্গবন্ধু কাপে। আসার খবর 90% ক্রিকেটার 11-র উপরে স্কোর করেছেন। সর্বোচ্চ 13.6 পেয়েছেন পেসার মেহেদী হাসান। বুধবার বিপ টেস্ট দেবেন সাকিব। বঙ্গবন্ধু কাপের প্লেয়ার্স ড্রাফট 12 নভেম্বর। বিশ্বকাপ বাছাইয়ে কাতার ম্যাচের বিষয়ে এখনও ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে। তবে ডিসেম্বরে ম্যাচটি হবে তা ধরে নিয়েই সেখানে 2টি প্রস্তুতি ম্যাচের নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। এদিকে নেপালের বিপক্ষে 2 ম্যাচে জাতীয় দলের সাথে থাকছেন না ম্যানেজার। নতুনভাবে ন্যাশনাল টিমস কমিটি গঠনের পর এসব জানানো হয়েছে। নেপাল ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হচ্ছে জাতীয় দলের। সামনে কাতার সহ আরও কয়েকটি দলের সাথে খেলার কথাবার্তা চলছে। দেরিতে হলেও নতুন মেয়াদে ন্যাশনাল টিমস কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার প্রথম সভায় বসেছিল কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচে ম্যানেজার না রাখার আলোচনা হয়েছে সভায়। শিগগিরই 5 বিদেশি কোচের মূল্যায়ন করা হবে, জানিয়েছে কমিটি। ম্যানেজারের কোনো সিদ্ধান্ত এখনও দেওয়া হয়নি। আমাদের সিদ্ধান্ত এটা পেন্ডিং আছে যে আপাতত আমরা এই ম্যাচে হয়তো কোনো ম্যানেজার নাও দিতে পারি। আমাদের প্রেসিডেন্টের সাথে আলোচনা সাপেক্ষে, আমাদের বাকি বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের কোনো সিদ্ধান্তে আমরা অ্যারাইভ করতে পারবো। ঝুলে আছে কাতার ম্যাচের ভাগ্য। এখনও ফিফা থেকে আসেনি সিদ্ধান্ত। তবে কোয়ারেন্টিন ইস্যু, প্রস্তুতির সুযোগ সুবিধা নিয়ে দেশটির সাথে আলোচনা চলছে বাফুফের। কোয়ারেন্টিনে থাকাকালীন আমাদের এর মধ্যে প্রথমে যার 3 দিনের মধ্যে আমাদের টেস্ট হয়ে যাচ্ছে, রেজাল্ট হয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবলের মধ্যে আমাদের প্র্যাকটিস চলতে থাকবে। তার সাথে আলোচনা হয়েছে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। এর মধ্যে কিন্তু তাদের 2টা ক্লাবের সাথে প্রথমে আমাদের একটা আলোচনা হয়েছিল, পরে এখন তারা রাজি হয়ে আছে 2টা ক্লাবের সাথে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করার জন্য কাতারের সাথে খেলার আগে। প্রত্যাবর্তনের চ্যালেঞ্জে নেপাল ম্যাচে সাফল্যের খোঁজে বাফুফে। ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে জাতীয় দলের সুযোগ সুবিধা বাড়াতে চায় ন্যাশনাল টিমস কমিটি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃহস্পতিবার লিগ কমিটির সভায় নির্ধারিত হবে প্রিমিয়ার লিগ হকির ভাগ্য। ক্লাবগুলোর দাবি লিগ পেছানোর। ক্যাসিনো কাণ্ডের পর এখনও দিশকুশা, ভিক্টোরিয়া সহ বেশ কয়েকটি ক্লাব এখনও খোলেনি।
ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, লিগে অংশ না নিলে বাই লজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সাথে আর্থিক জরিমানাও গুনতে হতে পারে। এবার প্রায় 2.5 বছর ধরে আইসোলেশনে ঘরোয়া হকি ঘোষণার পরও 2020-এ হকি মাঠে গড়াবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা। লিগে অংশ নেওয়ার শর্তে মেরিনার্স মোহামেডান কর্তাদের শাস্তি তুলে নেওয়া হয়েছে। ক্লাব কর্তাদের দায়সারা মনোভাবের কারণে এখনও লিগ কমিটিতে নিজেদের প্রতিনিধির নাম জমা দেয়নি দিলখুশা, ভিক্টোরিয়া ও মেরিনার্স। সবচেয়ে বেশি বিপদে খেলোয়াড়রা। একমাত্র আয়ের উৎস প্রিমিয়ার লিগ দীর্ঘদিন বন্ধ থাকায় হকির প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে গেছে। লিগ শুরুর মাধ্যমে সেই স্থবিরতা কাটাতে চায় ফেডারেশন। সভাপতি মহোদয় বলেছেন যে যদি প্রয়োজন হয় আমরা আর্থিক জরিমানার একটা ব্যবস্থা রাখবো, তাহলে খেলতে হবে। আসলে লিগ যেহেতু আমরা প্রিমিয়ার ডিভিশনের টিমগুলোকে প্রিমিয়ার খেলতে হয়, তাহলে আমরা আশা করি তারা খেলবে এবং আমরা ফেডারেশন থেকে যতটুকু মোরাল সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে আমরা সেটুকু সহযোগিতা ইনশাআল্লাহ অবশ্যই করব। দিলখুশা, ভিক্টোরিয়া, ওয়ারির মতো ক্লাবগুলো এখনো বন্ধ ক্যাসিনো কাণ্ডের জের ধরে। কর্মকর্তা খেলোয়াড়দের ক্লাবে আসা যাওয়া বন্ধ। ফলে কিভাবে তারা লিগে অংশ নেবে সেই প্রশ্নের জবাব নেই কারো কাছে। আমাদের জোর দাবি, যেহেতু আমরা খেলাগুলোকে অংশগ্রহণ করব বা করার ইচ্ছা পোষণ করি, অবশ্যই যে টেন্টে সমস্যাগুলো আছে বা যেখানে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সমাধান করে অন্তত আমাদের অফিসিয়ালদের জন্য বসার জন্য ক্লাবগুলোকে উন্মুক্ত করা উচিত। সব কিছুতেই তো চ্যালেঞ্জিং, কিন্তু আপনি এটা বাস্তবতা, এটা যে যখনই যেটা আসবে তখনই এটা করতে হয়। এটাই মোহামেডান ক্লাবের নিয়ম, আমরা তাই করি। হয়তো অনেক সময় অনেক আগে থেকে প্রস্তুতি না থাকে, কিন্তু কোনো সময় আমাদের খেলোয়াড় তৈরি করা, টিম তৈরি করা, খেলাধুলাতে পার্টিসিপেট, এগুলো থেকে আমরা কিন্তু কখনো বিরত থাকি না। সব শঙ্কাকে পেছনে ফেলে আবারও প্রিমিয়ার লিগ হকি মাঠে গড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।